রাত ৩টায় ইদানিং ঘুম ভাঙছে আমার। ব্যাপারটা স্বাভাবিক না। ঘুমের ক্ষেত্রে আমি রিপ ভ্যান উইঙ্কেলের মতো। পেটে কেউ বোমা মারলেও আমার ঘুম ভাঙে না। ঘুমালে এক ঘুমেই রাত ভোর করে দেই। কোনো দিন ভর দুপুরও হয়ে যায়। আম্মু পিটিয়েও আমার ঘুম ভাঙাতে পারে না। সেই আমি রাত ৩টায় ঘুম ভেঙে উঠে বসে থাকছি। ব্যাপারটা অদ্ভুত না? আর অদ্ভুত ব্যাপার কি জানেন? আমার পুরো ফ্যামিলি কিন্তু আমার মতো। ঘুমালে কারো হুঁশ থাকে না। আমার সামনের রুমটা আব্বু আম্মুর, এরপর ড্রয়িং রুম পেরিয়ে কোনার রুমটা শফিকের। ঘুমালে কেউ উঠে না ঘুম থেকে, বাথরুম করতেও না। ঘুমালে পুরো মৃত্যুপুরীর মতো হয়ে যায় বাড়িটা। কারো কোনো সারা শব্দ থাকে না। অথচ ইদানিং ঘুম ভাঙলে এই নীরব নির্জন রাতের বেলায়, যখন ঘরের সব লাইট নিভানো থাকে, সামনে তাকালে ২ ফুট দূরেও অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। সেই নীরব নিস্তব্ধ অন্ধকার বাড়িটায় আমি ফিসফিস করে কথা বলার আওয়াজ পাই। কে যেন কথা বলে, আস্তে আস্তে কথা বলা। আমার রুমের সামনে ড্রয়িং রুম। রাতে কেউ ওঠে না বলে ওখানে ডিম লাইট লাগানো হয়নি। অন্ধকার থাকে রুমটা। আব্বু আম্মু বা আমার ছোট ভাই শফিক কেউ তো ওঠে না রাতের বেলায়। এই ব্যাপারটা আমি মাকে বলেছি। মা হেসে উড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে, বোকা মেয়ে, ১৫ বছর হলো আমরা এই বাসায় এসেছি। আমাদের নিজেদের কেনা ফ্ল্যাট। এখন পর্যন্ত একদিনও এমন ব্যাপার ঘটেনি, কারো সাথেই না। অথচ এখন আমার সাথেই ঘটছে এই ব্যাপারগুলো। সেদিন রাতে ঘুম ভেঙেছে, হাঁটা দিয়েছিলাম বাথরুমের দিকে। অন্ধকারে দেয়াল ধরে হাতড়ে হাতড়ে যাচ্ছি। হঠাৎ কিসে যেন হাত লাগলো। তাকিয়ে দেখলাম লম্বা কিছু একটা। এমনি অন্ধকার, এর ওপর খারাপ চোখের আবছা দৃষ্টিতে কিছুই দেখা যায় না। ভাবলাম শোকেসটায় হাত পড়েছে। বাথরুম সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো, হাই তুলতে তুলতে বাইরে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি, তখন খেয়াল হলো আমি যেটাকে শোকেস ভেবে হাত দিয়েছিলাম সেটা শোকেস না। শোকেসটা উল্টো দিকের দেয়ালে। আমার হাত পড়েছিল যেখানটায়, সেটা পুরো শূন্য একটা জায়গা। ওখানে আমার কিছুতেই হাত পড়ার কথা না। কে যেন দাঁড়িয়েছিল সেখানে, ৮ ফুট লম্বা কেউ। আমি মাকে বলেছিলাম কথাটা। মা আবার হেসে উড়িয়ে দিল। ১৫ বছর আছে এই বাড়িটায়, কখনোই ভৌতিক কিছু হয়নি আমাদের সাথে। এখন হবে কেন? আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। ৩ সপ্তাহ হলো। হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে থাকেন। মেয়েটা আমার বয়সী। ভাবলাম ভালোই হলো, ফ্ল্যাটে আমার বয়সী কোনো মেয়ে নেই, ওর সাথে ভাব জমানো যাবে। মেয়েটা চুপচাপ বলে তেমন ভাব জমেনি ওর সাথে। মা কালকে বললেন ওই মেয়েটা নাকি অসুস্থ। ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে গিয়েছিল ওর আব্বু আম্মু। তখন আমার আম্মুও দেখেছে। কী অসুখ ওর আব্বু আম্মু বলেনি, তবে অসুখটা গুরুতর দেখে এমনই মনে হয়েছে। আজকে রাতে মা শুয়েছে আমার সাথে। আমি যে রাতে ভয় পাচ্ছি, সেই জন্য সাহস দেওয়ার জন্যই আমার সাথে থাকা। আম্মু রাতে ঘুমিয়ে কাঁদা। মাঝরাতে মানে ৩টায় ঘুম ভেঙেছে আমার। অন্ধকার ঘর, পাশে আম্মু শুয়ে আছে। আমি বিছানার বাইরের দিকে, আম্মু দেয়ালের দিকে। আমি আম্মুর দিকে ফিরে শুয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল আমার পিছনে মানে বিছানার ধারে কেউ দাঁড়িয়ে আছে। আমি পাশ ফিরতে সাহস পাইনি। অন্ধকার ঘর, নিস্তব্ধ চারদিক। আম্মুর নিঃশ্বাসের শব্দ বাদে আর কোনো শব্দ নেই। আমি পাশ ফিরেছিলাম, তবুও একটু একটু করে। অন্ধকার, খুব অন্ধকার, আলকাতরার মতো। সেই অন্ধকারে আমার বিছানার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিয়েছিলাম। আম্মু উঠে বসেছিল। লাইট জ্বালিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম আমরা। কেউ নেই, কেউ ছিল না। আম্মু এবার একটু ভয় পেল। ভাবলো আমি পাগল হয়ে যাচ্ছি কিনা। লেখাপড়ার চাপ যাচ্ছিল, এত প্রেশারে মনে হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমার রাগ হয়েছিল খুব আম্মুর উপর। শুধু আম্মুর উপরই না, বাড়ির সবার উপর। ঠিক করলাম আর কাউকে কিছু বলবো না। এসব বললে ২ দিন পর ঠিকই ধরে পাগলা গারদে ভর্তি করে দেবে। রাত ৩টায় ঘুম ভাঙে আমার। ইদানিং আর কিছু দেখি না। সেদিন বিকেলে ছাদে গেলাম, দেখলাম পাশের বাসার মেয়েটা দাঁড়িয়ে আছে, মন মরা। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? কিছু বলল না। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ।
এরপর চলে গেল সিঁড়ির দিকে নেমে যাবে। আমি ভাবলাম, কি অদ্ভুত মেয়েটা, মনে হয় কোনো মানসিক সমস্যা আছে। মেয়েটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, পালাও, তাড়াতাড়ি পালাও, ওকে তোমার মনে ধরেছে, আমার মতো তোমাকেও ছাড়বে না, বলেই ও চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। সেদিন সন্ধ্যা, বৃষ্টি ভেজা মেঘে আকাশটা কেমন থম মেরে আছে, কেমন একটা অলৌকিক পরিবেশ। এর মধ্যে অদ্ভুত একটা মেয়ে যদি এমন একটা কথা বলে নেমে যায়, তখন কেমন লাগে বলেন। আমার গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল সন্ধ্যার আকাশ থেকে কিছু একটা আমাকে দেখছে। সেদিন রাতে আমার ঘুম ভেঙেছিল হাসির শব্দে, ফিসফিস হাসির শব্দ। ড্রয়িং রুম থেকে আসছিল শব্দটা। অন্ধকার ড্রয়িং রুম। আমার দরজা রাতে খোলাই থাকে, শুধু পর্দা ফেলা থাকে দরজার সামনে। পর্দার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের ওপাশটা দেখা যায়। আমি পর্দার ফাঁকটার দিকে তাকিয়েছিলাম। কেউ নেই, কিচ্ছু নেই, শুধু অন্ধকার। এরপর বুঝলাম একটা চোখ আমাকে দেখছে, পর্দার ফাঁক দিয়ে দেখছে। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কাউকে বলিনি, কাউকে না, পাগল ভাববে সবাই। পাশের বাসার মেয়েটা খুবই অসুস্থ, কাঁপছে আর চিৎকার করছে। আমরা খবর পেয়ে দেখতে গিয়েছিলাম, আমি, আব্বু আর আম্মু। গিয়ে অবাক হলাম, মেয়ে অসুস্থ, বাসায় ডাক্তার থাকার কথা, তার বদলে বাসায় আছে কবিরাজ। সে ঝাড়ফুঁক করছে। আব্বু অবাক হয়ে জিজ্ঞেসই করলেন, এসব কি? পাশের বাসার আঙ্কেল ভেজা চোখে বললেন, কিচ্ছু জানি না ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। 1 বছর আগে গ্রামে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে। সন্ধ্যায় বাঁশঝাড়ের সামনে চুল খোলা রেখে হাঁটছিল। তারপর থেকে এই অবস্থা। ভালো ভদ্র এইচএসসিতে স্কলারশিপ পাওয়া মেয়েটা আমার কেমন যেন হয়ে গেল। হঠাৎ হঠাৎ চিৎকার করে, মৃগী রোগীর মতো কাঁপতে থাকে। কাকে নাকি দেখতে পায়, কার কথা যেন শুনতে পায়, ফিসফিস কথা শোনেও, অথচ আমরা কেউ শুনি না। ডাক্তার দেখিয়েছি অনেক, কেউ কিছু ধরতে পারছে না। অনেকে বলে ওকে জিনে ধরেছে। প্রথমে বিশ্বাস করিনি, আজ শেষমেশ কবিরা জানিয়েছি যদি কিছু হয়। মেয়েটা ভয়ানকভাবে কাঁপছে। কবিরাজ তার সামনে দোয়া দুরুদ পড়ছে, অথচ তার কাঁপুনি থামছে না। সে থরথর করে কাঁপছে শীতে পাওয়া রোগীর মতো। হঠাৎ দেখলাম তার চোখটা আমার দিকে ঘুরে গেছে, কেমন যেন জ্যান্ত পুতুলের মতো হাসলো মেয়েটা। তারপর নিশ্চুপ হয়ে গেল, আমার চোখে চোখ রেখেই। আমি আমার সামনে কখনো কাউকে মরতে দেখিনি। সেই প্রথম আমার সামনে মৃত্যু দেখেছিলাম। বাসায় ফিরেছিলাম রাতে। সেদিন খুব ভয় লাগছিল একা শুতে, কাউকে সাহস করে বলতেও পারছিলাম না। আব্বু হঠাৎ বলল, চলো আজ পুরো ফ্যামিলি এক রুমে ঘুমাই আমরা, তোরা যখন ছোট ছিলিস সেই সময়ের মতো। বাবা আমার মনের কথা কি করে বুঝলো আমি জানি না, কিন্তু বাবার প্রতি অসীম কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমরা সেদিন একসাথে শুয়েছিলাম বিছানায়, মাঝখানে বাবা মা, মায়ের পাশে আমি, বাবার ওই পাশে শফিক। আমি রইলাম বিছানার কিনারে, শফিক পড়ল দেয়ালের দিকে। গুটিসুটি মেরে কষ্ট করে ঘুমাতে হলো সকলকে, কিন্তু আমার ভালো লাগছিল। ভয়টা উড়ে চলে গিয়েছিল কোথায় যেন। মনে একাকার সাহস জমা হলো। জানতাম বাবা মা আর শফিক আমার পাশে থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউই না। আমার ঘুমটা ভাঙল মাঝরাতে। মাঝরাত, অন্ধকার, ভীষণ অন্ধকার চারদিকে। প্রথমে বুঝতে পারলাম না কোথায় আছি। এরপর চিনলাম বাবা মার রুমেই ঘুমাচ্ছি আমি। আমার পাশে বাবা মা আর শফিক, সবাই বেঘোরে ঘুমাচ্ছে। নিশ্চিম অন্ধকার, নিস্তব্ধ চারদিক, কেবল ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। ড্রয়িং রুমে হাঁটছে কেউ, ফিসফিস আওয়াজ আসছে। আমি আব্বু আম্মুর দিকে তাকালাম। নিশ্চিন্তে ঘুমে তলিয়ে আছেন তারা। নাক ডাকার শব্দ, ফিসফিস শব্দ, খুটখুট শব্দ। বিছানার নিচ থেকে আসছে শব্দটা। কেউ আছে বিছানার নিচে। আমি বিছানার উপর থেকে উঁকি দিই বিছানার নিচে। জমাট অন্ধকার, কালো বরফের মতো। আর তার মাঝে একটা মেয়ে শুয়ে আছে, পাশের বাড়ির মেয়েটা, যে মেয়েটা আজ সন্ধ্যায় মারা গেছে। আমার সামনে। সে আমার দিকে তাকালো, বলল, তখন তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম, যাওনি, এখন দেরি হয়ে গেছে, খুব দেরি। ড্রয়িং রুমের ফিসফিস শব্দটা কাছে আসছে। যে ড্রয়িং রুমে হাঁটছে সে হঠাৎ করে আসছে আমাদের রুমের দিকে। আমি চিৎকার করলাম,
পাগলের মতো ডাকতে থাকলাম আব্বু আম্মুকে। লোকটা চলে এসেছে দরজার কাছে। আমি আব্বু আম্মুর শরীর ধরে ঝাঁকাতে লাগলাম। আমার চোখে তখন কান্না। চিৎকার করে বললাম, উঠো আব্বু, উঠো আম্মু, প্লিজ উঠো। লোকটা দরজার ওপাশে, পর্দার ওই পাশে। লম্বা মানুষের ছায়া পড়েছে পর্দায়, 8 ফুট লম্বা। আমি চিৎকার করলাম শেষবারের মতো, আব্বু আম্মু প্লিজ ওঠো। হঠাৎ আব্বু আম্মু উঠে বসলো। আব্বু আম্মু আর শফিক, 3 জনই। আমার যে কি খুশি লাগলো। আমার আর কোনো ভয় নেই। এবার জগতের কেউ আর আমার কিচ্ছু করতে পারবে না। আনন্দে নাচতে ইচ্ছে করছে আমার। আমি তাকালাম আব্বু আম্মুর দিকে। আব্বু আম্মু আর শফিক 3 জনই আমার দিকে তাকিয়ে আছে। 3 জনের চোখ কালো, একদম কালো। চোখে শুধু মণি, কোনো সাদা অংশ নেই। 3 জনেরই মুখ খোলা, হাঁ করে তাকিয়েছে তারা আমার দিকে। আর তখন লোকটা ঢুকলো ঘরে। 8 ফুট লোকটা, লম্বা, আমার দিকে এগোতে লাগলো সে। আমার এখন কি করা উচিত আমি জানি না। কেবল চিৎকার করতে পারি, কিন্তু আমি জানি সেই চিৎকার এখন আর কারো কাছে পৌঁছাবে না, দুনিয়ার কারো কাছেই না।